এইচএসসি 2024-এর ফলাফল প্রকাশ করা হবে জেএসসি থেকে 25 এবং এসএসসি থেকে 75 নিয়ে। নিয়মটা চালু করা হয়েছিল সর্বপ্রথম 2020 সালে। তো এক্ষেত্রে 2020 সালে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেই বিষয়টা আজকে আমরা বলবো, কারণ এই 2020 সালের উপর ভিত্তি করছে 2024 সালে 14 লাখ শিক্ষার্থীর ভাগ্য। দেখো 2020 সালে করোনার কারণে একটা পরীক্ষা নিতে পারেনি, তো ওদের ব্যাপারটা পুরো আলাদা ছিল। কিন্তু চলতি বছর অনেকগুলো পরীক্ষা হয়েছে, অনেকগুলো পরীক্ষা হয়নি, অনেকগুলো বোর্ডের অনেকগুলো পরীক্ষা হয়নি, প্রায় 3-4টা ধাপে বিষয়গুলো রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সাধারণ 8টা বোর্ডে 4 থেকে 5টা পরীক্ষা হয়েছে, সিলেট মাদ্রাসা বোর্ডে 2 থেকে 3টা পরীক্ষা হয়েছে, আবার 9টা বোর্ডে অন এভারেজ 6 থেকে 7টা পরীক্ষা বাকি রয়েছে। এখন এই জায়গায় কিভাবে মূল্যায়ন করা হবে আমি চেষ্টা করছি সেই বিষয়টা এক্সপ্লেন করার। আমাদের shobhanstudy.com আমরা এই আর্টিকেল পাবলিশ করেছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে তোমরাও পড়ে বুঝে নিতে পারো এবং চাইলে এই বিষয় নিয়ে কথা বলতে পারো। তো আমি তোমাদেরকে একটু বলি যে কীভাবে মূল্যায়ন করে 2024 সালে। প্রথমত এখানে একটা লাইনে আমরা বলেছি জেএসসি জেডিসি পরীক্ষায় আবশ্যিক বাংলা ইংরেজি আইসিটি বিষয়ে 25% নম্বর নেওয়া হয়েছে এবং এসএসসি সমমান পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি 75% বিবেচনা করে তারপরে তারা 75% বিবেচনা করে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল। কোন কোন সাবজেক্ট? বাংলা ইংরেজি আইসিটি। বিষয়টা বুঝছো, কিন্তু চলতি বছরে তো বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা হয়ে গেছে, তাই না? চলতি বছরে বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা হয়ে গেছে, শুধুমাত্র পরীক্ষা বাকি রয়েছে এই যে বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা। বাংলা এবং ইংরেজি পরীক্ষা বাকি ছিল শুধু সিলেট বোর্ডের, মাদ্রাসা কারিগরি বোর্ডের। আইসিটি পরীক্ষা সিলেট বোর্ডের হয়ে গেছিলো। যদি এক্ষেত্রে নিয়ম নির্ধারক এমনভাবে করা হতে পারে যে জেএসসি জেডিসি পরীক্ষা থেকে 25 নিবে এই বিষয়গুলোতে, আর 75% নিবে এসএসসি থেকে, নিয়ে তারা যে সকল বোর্ডে পরীক্ষা হয় না বাংলা ইংরেজি তাদেরকে মূল্যায়ন করবে। কিন্তু বাকি যে সকল বোর্ডে পরীক্ষা অলরেডি হয়েছে, যে 8টা বোর্ড, সেখানে তোমাদের বর্তমান পরীক্ষার নম্বরে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? শুধুমাত্র এই অ্যাডভান্টেজটা পাবে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের, বাট নর্মালি বাকি 8টা বোর্ডের শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছো তার উপরে মূল্যায়ন করা হবে, কারণ তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এক্সাম অলরেডি হয়ে গেছে। সো এই গেল একটা ব্যাপার। এরপরে শুরু হবে গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্ট বিজ্ঞান মানবিক ব্যবসা। এখানে কী কী? বিজ্ঞান মানবিক ব্যবসা পুরো আলাদা আলাদা গেম হয়েছে। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, মানে স্পেসিফিক বিভাগের ক্ষেত্রে জেএসসি অথবা জেডিসি পরীক্ষা থেকে গণিত আর বিজ্ঞান নেওয়া হয়েছিল। জেএসসি পরীক্ষা থেকে কী নিছে? শুধুমাত্র গণিত এবং বিজ্ঞান, তার থেকে 25% নেওয়া হয়েছে। এবং এসএসসি থেকে বা এসএসসি সমমান থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের 75% নিয়ে তারা হচ্ছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, যেখানে তারা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের নম্বর নির্ধারণ করেছে। তার মানে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য শুধুমাত্র গণিত এবং বিজ্ঞানকে কাউন্ট করেছে তারা বাংলা ইংরেজি কাউন্ট করেনি। কেন? কারণ বাংলা ইংরেজি কাউন্ট তারা এই কারণে করেনি, কারণ সেই পরীক্ষাগুলো অলরেডি তাদের হচ্ছে যে তারা ওইগুলোর মাধ্যমে বাংলা ইংরেজি মূল্যায়ন করেছিল। তাই এখানে শুধুমাত্র গণিত এবং বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞান বিভাগ মূল্যায়ন করেছে। আবার ব্যবসা বিভাগে শিক্ষার্থীদের ক্ষেত্রে জেএসসি এবং জেডিসি পরীক্ষার দিকে গণিত এবং বাংলা বিষয় বিশ্ব পরিচয় নিয়ে তারা 25% নিছে। আর এসএসসি থেকে নিছে গ্রুপ সাবজেক্টে সমগোত্রীয় 3টি। সমগোত্রীয় বলতে এখানে বোঝানো হয়েছে ধরুন হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, এরকমের যে কোনো 3টা সাবজেক্ট নিয়ে তারা, বা ব্যবসা উদ্যোগ, এরকমের 3টা সাবজেক্টে 75% নিয়ে তারা এসএসসি ব্যবসা বিভাগের ফলাফল তৈরি করেছিল, যেখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফিনান্স ও ব্যাংকিংয়ের সাবজেক্ট ম্যাপিং তারা করেছিল। তার মানে এখানে তারা জেএসসি থেকে নিয়েছিল গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়, আর এসএসসি থেকে নর্মালি 3টা সাবজেক্ট তারা নিয়েছে, যে 3টা সাবজেক্ট গ্রুপ ভিত্তিক পড়ে যায়। তো একটা ব্যাপার গেল। আবার মানবিকের ক্ষেত্রে তারা জেএসসি বা জেডিসি থেকে কী করেছে? এখানে গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়েছে এবং মানবিক বিভাগের যে কোনো 3টে সাবজেক্টে 75% নিয়েছে। মানে মানবিকের তোমার এখানে গ্রুপ সাবজেক্ট বলতে বোঝানো হয়েছে ইতিহাস, অর্থনীতি, ভূগোল অথবা ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, এরকমের যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে তারা এইচএসসির ফলাফলটা প্রকাশ এখানে করেছে বা তৈরি করেছে। তার মানে এখানে যদি কেউ মানবিকের কিন্তু বর্তমানে অনেকগুলো সাবজেক্ট, সেক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট তারা চিন্তা করেনি, তারা চিন্তা করেছে সাবজেক্ট আমরা 3টা সাবজেক্টে 3টা নম্বর নিব, কোনো সাবজেক্ট এ গ্রেড পেয়েছে, কোনো সাবজেক্ট এ প্লাস, কোনো সাবজেক্ট এ মাইনাস। সো অন অ্যাভারেজ যে কোনো সাবজেক্টের মধ্যে যে কোনোটা ঢুকে গেছে। মানে ব্যাপারটা তো সব তোমাকেই দিতে হবে। এখন এখানে তুমি যেটা নাও, তুমি আগে পিছিয়ে যেটাই নাও না কেন, তোমার ক্ষেত্রেই সবগুলো মূল্যায়ন করা হবে। তেমনটাই করা হয়েছিল 2020। এবং যারা গ্রুপ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে জেএসসি জেডিসি পরীক্ষায় গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় গড় নম্বরে 25% এবং এসএসসি থেকে গ্রুপ ভিত্তিক ফলের 75% নিয়ে বিবেচনা করে ফলাফল প্রস্তুত করা হয়। অর্থাৎ যদি কেউ বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আসে তাহলে জেএসসি থেকে 25 নিছে তার জন্য, আর এসএসসির বিজ্ঞান বিভাগের
75% নিয়ে এইচএসসি ফলাফল তারা বর্তমান গ্রুপে ফলাফল তৈরি তারা করেছে। আর বিগত বছরে যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে একই নিয়ম পরিচালনা করেছে, যারা মান উন্নয়ন করেছে তাদের জন্য একই নিয়ম করেছিল। এখন এই যে 2024 সালের ক্ষেত্রেও ঠিক একই নিয়মের কথাই বলা হয়েছে যে তোমরা যদি কেউ অলরেডি বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা যেভাবে হয়েছে সেভাবে মূল্যায়ন করবে, যাদের হয়নি তাদের সাবজেক্ট ম্যাপিং হচ্ছে। আর পদার্থের ক্ষেত্রে তাই হবে, কিন্তু এখানে তোমাদের ভূগোল, রসায়ন আর বাকি সকল সাবজেক্ট আছে সেগুলো জেএসসি বিজ্ঞান বিভাগেরটা নিবে শুধুমাত্র। এখানে গতবার যদি 2020 সালের নিয়মটা মানা হয় তাহলে বিজ্ঞান বিভাগে নিবে শুধুমাত্র গণিত এবং বিজ্ঞান, আর মানবিক ও ব্যবসা বিভাগে নিবে গণিত এবং বাংলাদেশি বিষয় পরিচয়। এই দুইটা সাবজেক্টের অ্যাভারেজ তুমি যত পেয়েছো তার উপরে যদি আমি তোমাদেরকে পুরো ক্যালকুলেট করে ব্যাপারটা বুঝাই বলি, আমি একটু ক্যালকুলেটার অনলাইন দেই, দেখি তোমাদেরকে একটু বুঝাই বলি। ধরো না তুমি গণিতে পেয়েছো জিপিএ 5 পয়েন্ট, এখানে মার্ক হিসেবে গণনা করা হবে, আবারও বলতেছি মার্ক হিসেবে গণনা করা হবে। ধরো না তুমি 100তে গণিতে পাইছো 80 পাইছো, ওকে। আর তুমি এখানে বিজ্ঞানে পেয়েছো বা সমাজে পেয়েছো ধরো না তুমি 70 পেয়েছো, 70 আর 80 কত হয় 150, ঠিক আছে। এই 150কে এখন তোমাকে গ্রেড পয়েন্ট আকারে তারা অন অ্যাভারেজ দেবে, এটা ভাগ দিবে 2 দিয়ে ভাগ দেওয়ার পর কত আসছে 75। এই 75 কোন গ্রেড হিসেবে আসে বা এই 75-এর তোমার এখানে তারা হচ্ছে গ্রেড পয়েন্ট হিসেবে চিন্তা করবে। ধরো না যদি এটাকে আমি গ্রেড ধরে তাহলে আমি 4 পয়েন্ট ধরা যায়, তো 4 পয়েন্ট হিসাব করে তারা এটাকে 25% করবে, 25%, অথবা দেখা যায় যে 75-এর 25%ও তারা চাইলে করতে পারে, হিসাবটা একই আসবে। তো আমি এখানে 4 পয়েন্টের 25% যদি করে আমি যদি এটাকে পার্সেন্টেজ দিই তাহলে দাঁড়াবে কত, এখানে অ্যান্সার দাঁড়ায় হচ্ছে 1। তার মানে এখানে এক হচ্ছে কি আমার এখানে আমি 1 পয়েন্ট পাচ্ছি, ওকে। এখানে আমি 25% আমার 1 পয়েন্ট হচ্ছে, আর বাকি যে তোমার এসএসসির যে রেজাল্টটা রয়েছে এসএসসি 75%, তার মানে এখানে যদি আমি এসএসসির 3টা রেজাল্ট কাউন্ট করি, ধরে নাও আমি একটাই পাইছি হচ্ছে গিয়ে 80, আরেকটাই পাইছি আমি এখানে ধরে নাও যে আরেকটা পাইছি 80, আরেকটা পাইছি ধরে নাও আমি 85, এই যে 3টা মার্ক আমি পাইছি। সো এই 3টা মার্ক আমাকে এখানে যোগ করা হবে, তো 3টা মার্ক আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমি ভাগ দিব 3 দিয়ে, 3 দেওয়ার পরে আমি পাচ্ছি 81। তো 81 এটা কোন পয়েন্ট হিসেবে যাচ্ছে, এ প্লাসে যাচ্ছে, তার মানে এটা জিপিএ 5। তো জিপিএ 5 এখানে আমি যদি 5 দেই, 5 এখানে আমার এটা থেকে নিবে 75%, আমি গুণ দিলাম 75 এবং এটার আমি যদি পার্সেন্টেজ দেই তাহলে আমরা আসতেছে 3.75। এটার সাথে আমি যোগ করব ওই যে জেএসসি থেকে 1%, তাহলে আমার আসতেছে 4.75। এভাবে আমার এসএসসির রেজাল্টটা নির্ধারণ করা হবে। ঠিক এরকমভাবে যে জেএসসি থেকে আমার যে নাম্বারটা আসতেছে সেটাই যে 1, আর এসএসসি থেকে 3.50 75% এসেছে, সেভাবে মূল্যায়ন তারা করার পরিকল্পনা। জেএসসি থেকে যে নাম্বারটা এসেছে এবং এসএসসি থেকে যে নম্বরটা এসেছে সেটার মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। আশা করি তোমরা বুঝেছো কীভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা তারা করবে বা গত 2004 বছর আগে কি তারা করেছিল সেটার এই পরিকল্পনা। এখন দেখা যাক কী করে তারা, এই ব্যাপারটা স্পষ্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। তোমরা চাইলে এই পোস্টটা পড়তে পারো, এখানে কিন্তু তোমাদের উপবৃত্তি সম্পর্কিত তথ্য নিয়ে আমাদের কথা বলা আছে। তোমরা কিন্তু বেশ কয়েকটা উপবৃত্তি পাবা, মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি, সেগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, প্লাস হচ্ছে তোমাদের এই আর্টিকেলও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক এবং হচ্ছে আবেদন করার সব তথ্যগুলো ডাচ বাংলা ব্যাংক বড় একটা উপবৃত্তি দিবে, সেই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো সেই তথ্যগুলোর জন্য অবশ্যই তোমরা এই চাইলে এই আর্টিকেলটা পড়তে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।